আন্দোলন করা আর রাজনীতি করা যে এক নয় তার কিছু প্রমাণ পাচ্ছি আমরা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের আচার আচরণ দেখে। এই যে 5 আগস্ট অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রায় 1 বছর হয়ে গেছে, প্রায় না 1 বছর হয়ে গেছে। এই 1 বছর পরে আবারও সেই 5 আগস্ট আসছে। এই ক্ষেত্রে ছাত্রদের বা ছাত্র জনতার একটা চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়ার মধ্যে জুলাই সনদপত্র ঘোষণা করা হয়েছে 5 আগস্টে। আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এই চাওয়াটা ছাত্র বা ছাত্র জনতারই সবচেয়ে বেশি ছিল। অন্যান্য রাজনৈতিক দলও চেয়েছে, তবে সেইভাবে নয়, মানে যতটা বা যত তীব্র আকারে চেয়েছে এনসিপির নেতাকর্মীরা। অবশেষে সেই 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র মানে পাঠ করা হলো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সেটা পাঠ করলেন। ঠিক সেই দিনেই এনসিপির শীর্ষস্থানীয় নেতা 4 জন তারা কি করলেন, চট্টগ্রামে গেছেন। এটা সবাই আপনারা জানেন। চট্টগ্রামে গেছেন, কেন গিয়েছেন সেটার মূল তথ্য এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই, আসবে হয়তো। অনেকেই বলছিলেন যে সেই সাবেক রাষ্ট্রদূত পিটার হার্সের সাথে তারা একটা গোপন বৈঠক করছিলেন সেখানে। পরবর্তীতে জানা গেল যে না, পিটার হার্স বাংলাদেশেই নাই। তাহলে তারা কেন সেখানে গিয়েছিলেন? এখন কিছুটা আলোচনায় আসছে তারা ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য সেখানে গিয়েছিলেন। মোটামুটি 4 জনের কথা আমরা জানি সেখানে গিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে চেনা মুখ যারা, তারা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারপর একজন নেত্রী গেছেন এবং নেত্রীর হাজবেন্ডও গিয়েছেন সেই চট্টগ্রামে। এখন জনমনে প্রশ্ন, যেই জুলাই ঘোষণাপত্র, যেই জুলাই সনদ পাওয়ার জন্য এই যে যারা প্রতিনিয়ত বক্তব্য দিয়ে গেলেন, আন্দোলন করে গেলেন, সরকারের বিপক্ষে কথা বললেন, সরকার কেন এটা করছে না সেই কথাগুলো তারাই বললেন, ঠিক যেই দিন সেই ঘোষণাপত্র পাঠ করা হলো সেই দিন তারা কেন চট্টগ্রামে গেলেন এটার ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এনসিপির রাজনীতির মধ্যে কিছু নতুনত্ব আমরা দেখছি, যেটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু খুব একটা দেখা যায় না। তারা ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য কক্সবাজার গেলেন, সেখান থেকে তারা ওই দিনে চলে আসলেন, একদিনের মধ্যেই চলে আসলেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হলো। অনেকেই অনেক ধরনের কথা বললেন, কেউ ভালো কথা বললেন, কেউ ব্যাড কমেন্ট করলেন, এ ধরনের অনেক কথাবার্তা সেখানে বলা হয়েছে। এরপরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং যুগ্ম সচিব তারা এই 4 জন নেতার বিরুদ্ধে শোকজ করলেন, তাদেরকে শোকজ করলেন, অর্থাৎ ব্যাখ্যা চাইলেন যে তারা কেন সেখানে গিয়েছেন। এটা রাজনীতিতে একদমই নজিরবিহীন ঘটনা। আমরা এর আগে এইভাবে দেখি নাই যে কোনো রাজনৈতিক দল এইভাবে একবারে 4 জন শীর্ষস্থানীয় অর্থাৎ শীর্ষ নেতা কর্মী যারা রয়েছে তাদের বিরুদ্ধে এইভাবে শোকজ করেছেন, এটা আমরা দেখি নাই। তবে এর আগে আমরা একটা বিষয়ে দেখেছিলাম যে বিএনপির যেই সালাউদ্দিন সাহেব তিনি ইন্ডিয়ায় ছিলেন, সেখান থেকে বাংলাদেশে যখন আসলেন, আসার পরে তিনি একটা কোম্পানির, বিতর্কিত একটা কোম্পানির গাড়ি নিয়ে তিনি আসলেন। আমি কোম্পানির নামটা বললাম না। গাড়িতে চড়ে তিনি আসলেন। এটা নিয়ে বিএনপি তাকে শোকজ করেছেন। তবে এই শোকজের ব্যাখ্যাগুলো কি হয়, তারা কি ব্যাখ্যা দেয়, তাদের ব্যাখ্যায় দল সন্তুষ্ট কিনা সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি না। এই যে এনসিপির এর আগেও একটা নেতার বিরুদ্ধে এই ধরনের শোকজ করা হয়েছিল, নারী নেত্রী হয়রানির বা একটা নারী কেলেঙ্কারি যেটা বলি, এই একটা অভিযোগ আসার পরে তাকেও শোকজ করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে সে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে, সেখানে বক্তব্য দিচ্ছে, এনসিপির বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে। তিনি সেই শোকজের কি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা কিন্তু আমাদের সামনে আসে নাই। তো এটা এই শোকজগুলো অনেক ক্ষেত্রে আই ওয়াশ হয়ে থাকে, যে সাধারণ জনগণকে বোঝানোর জন্য যে আমরা নেতাদের উপর চাপ সৃষ্টি করছি, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছি কেন তারা এটা করলেন। এই ধরনের আই ওয়াশও হতে পারে সাধারণ জনগণের জনগণকে একটু বোঝানোর জন্য, এটা আই ওয়াশ আমিও মনে করি।
এখন তবে এটা এনসিপিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই এই কারণে যে এনসিপি একটা নতুন দল। নতুন দলে আমরা দেখেছি যে নতুন দলে জোয়ারের মতো যখন লোকজন নেতাকর্মীরা আসতে থাকে তখন কে ভালো কে খারাপ, কে সাদা কে কালো, এতটা কিন্তু দেখা হয় না। না দেখে তারা দলে নেয় দল ভারী করার জন্য, নেতাকর্মী বেশি করার জন্য। তাদেরকে আমরা কখনো দেখি নাই নতুন দল যে তাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে বা তৃণমূল নেতা যারা রয়েছে তাদেরকে শোকজ করা বা তাদেরকে দল থেকে বহিষ্কার করা, সেটা কিন্তু আমরা দেখি নাই। এনসিপির এটাই আমরা প্রথম দেখলাম নতুন দল হিসাবে, প্রথম দেখলাম, আমি প্রথম দেখলাম, হয়তো অন্যান্য কেউ আগে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি প্রথম দেখলাম। এই জন্য এনসিপিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। তবে এখানে কিছু সমালোচনাও রয়েছে, সেটা এর আগে এনসিপির এক নেতার বিরুদ্ধে যে শোকজ করা হলো তার ব্যাখ্যা কেন দেওয়া হলো না বা ব্যাখ্যা আমরা কেন জানতে পারলাম না। অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে ব্যাখ্যাগুলো সামনে আসে না, আমরা দেখি না যে সামনে আসছে। তবে এনসিপির উপরে কিছু কিছু মানুষের প্রত্যাশা আছে যে এরা নতুন কিছু করবে, এরকম প্রত্যাশা অনেক মানুষেরই রয়েছে। তাই এনসিপি কোনো কিছু করলে সেটা যে জনসম্মুখে ওপেন হবে সেটা আমরা মোটামুটি এইরকম ডিমান্ডেশন তাদের উপরে দিতে পারি। এখন এটা দেখার পালা যে আসলে তারা যে জবাবটা দিবে সেই জবাবটা জনসম্মুখে আসবে কিনা। 24 ঘন্টার একটা টাইম দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে সশরীরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে গিয়ে তাদের ব্যাখ্যা প্রদান করতে হবে। সেই ব্যাখ্যাটা কি হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বুঝবো যে তারা কোন ব্যাখ্যায় দলকে সন্তুষ্ট করতে পারলেন। তবে একই সাথে এটাই জনগণের কাছে একদম মানে সন্দেহজনক যে যেই তারিখে জুলাই সনদপত্র ঘোষণা করা হচ্ছে সেই তারিখেই তারা কেন কক্সবাজার। এটার হয়তো আসল রহস্য ভবিষ্যতে বের হয়ে আসতে পারে। আরেকটা বিষয় এনসিপির যেটা হয়েছে, যেমন তাদের যেই আর্থিক ফান্ড, তারা গণ চাঁদা নিচ্ছেন আর্থিক ফান্ড, সেই আর্থিক ফান্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যাতে যে কোনো কেউ দেখতে পারে। অর্থাৎ কেউ যদি সেখানে ডোনেট করে তার ডোনেশনটা সে দেখতে পারবে, সেটা কোন কোন খাতে তারা ব্যয় করছেন সেটা সহ সেখানে উল্লেখ করা আছে, বা কে টাকা দিচ্ছে কোন জেলা থেকে দিচ্ছে এরকম ভাবে বিস্তারিত সেখানে বলা আছে। এটাও ভালো। তবে তারা এই টাকাগুলো মানে আইওয়াশ কিনা এটাও আমি বলতে পারছি না, কারণ সেখানে গিয়ে আমি যেটা দেখলাম মোটামুটি 18 থেকে 19 লক্ষ টাকার ড্যাশবোর্ড আমি দেখলাম। সেই টাকাগুলো সঠিক পথে ব্যয় হচ্ছে কিনা বা এছাড়াও গোপন কিছু অর্থ তারা সংগ্রহ করছে কিনা সেটা আমরা পরিষ্কার না। তবে এটাও ভালো, প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি এইরকম একটা ফান্ড কালেকশনের সিস্টেম থাকে আর সেটা যদি সাধারণ জনগণের কাছে প্রকাশ হয় সেটা অবশ্যই অবশ্যই ভালো বলে আমি মনে করি। কারণ সাধারণ জনগণের কাছে তাদের একটা জবাবদিহিতা থাকবে যে এতগুলো টাকা কোন দিকে গেল, কি কারণে খরচ হলো, কোন কোন খাতে খরচ করা হচ্ছে, এটা সাধারণ জনগণ জানতে পারবে। যাই হোক, এই যে এনসিপির যে বিষয়টা, এরা আমার মনে হয় যে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, পর্যায়ক্রমে ঘটতে থাকে, যেমন এর আগে একটা নারী কেলেঙ্কারির বিষয় নিয়ে একটা ঘটনা ঘটেছে, তারপরে এই যে বিশেষ একটা দিনে এনসিপির 4 নেতারা চট্টগ্রামে, এগুলো ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এনসিপি খুব একটা মাথা তুলে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।